আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। একটা লম্বা ব্রেকের পর তোমাদের সাথে আবারও আমাদের কম্প্যাক্ট অর্গানিক সিরিজে ক্লাস নিয়ে চলে আসছি। ঈদের পরে একটা লম্বা ব্রেক নিয়ে তারপরে তোমাদের সাথে এই ক্লাসগুলো আবার কন্টিনিউ করছি। টানা এই ক্লাসগুলো ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমরা কি দেখব সেটা একটু আমরা ব্যাখ্যা করি। আজকে আমরা দেখব জৈব বিক্রিয়ার কৌশলের ভিতর দ্বিতীয় কৌশল, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। আগের ক্লাসটাতে আমরা সংযোজন বিক্রিয়ার A to Z যত ধরনের কৌশল আছে সবকিছু কিন্তু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করছি। আজকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া রিলেটেড যত ধরনের কৌশল আছে সবগুলা দেখে ফেলবো। এরপরে আমরা অপসারণ বিক্রিয়ার কৌশল দেখব, তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য সেকশনটাতে চলে যাব। সো প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার কৌশলের ভিতর অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন, এবং এখান থেকে তুমি এই জিনিসপত্রগুলা এমসিকিউ আকারে পাবা। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পাশাপাশি তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি শিখতে চাও তাহলে এই জায়গা থেকে যেই সিস্টেমগুলো তোমাকে জানতে হবে এগুলো খুবই দরকার। সো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো একটু শেখার চেষ্টা করব। প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল এটা ভালো করে শিখতে গেলে আগে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া বোঝা লাগবে। প্রতিস্থাপন বিক্রিয়া কি এটা আমরা মোটামুটি সবাই 9-10 থেকে শিখে আসছি। কেমিস্ট্রি যখন শেখা শুরু করছি 9-10-এ আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া ছিল। প্রতিস্থাপন বিক্রিয়ার বেসিকটা এরকম, আগে আমরা একটু হেডিং দিই। আমাদের বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন। সো প্রতিস্থাপন এই কথাটা যদি তুমি একটু খেয়াল করে দেখো, প্রতিস্থাপন, সো প্রতি কথাটা থেকে তুমি যদি নর্মালি চিন্তা করো, প্রতি মানে কি স্বামী, স্থাপন মানে কি স্বামী স্থাপন করা, মানে এক জায়গাতে আরেকটা জিনিস স্থাপন করা, এই টাইপের জিনিসপত্র বোঝায়। সো ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ ধরো এই জায়গাতে আমাদের এ এবং বি পরস্পর একটা যৌগ গঠন করে আছে। এখন এর সাথে আমরা যোগ করলাম দেখা যাচ্ছে আর এবং এক্স কে। তো এখান থেকে আর এবং এক্স কে যদি আমরা স্থাপন করি তাহলে দেখা যাবে এই এখানকার এক্স যদি এখানে এসে স্থাপিত হয় এবং এখানকার এ যদি এখানে চলে আসে তাহলে এটাকে আমরা প্রতিস্থাপন বলতে পারি। মানে একজনের জায়গা আরেকজন দখল করা। কেমন দেখো, এখানকার এক্স যদি এখানে স্থাপিত হয় তাহলে এখানে এক্স বি গঠন করে, এবং এ যদি এখানে চলে আসে তাহলে আর এ স্থাপন হয়। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে একজনের জায়গা যদি আরেকজন দখল করে নেয়, একজনের জায়গা যদি আরেকজন দখল করে নেয় তখন সেটাকে তুমি প্রতিস্থাপন বলতে পারো। ধরো তোমার ক্লাসরুমে তুমি প্রতিদিন একটা জায়গায় বসো, তো ওই জায়গায় তুমি নিয়মিত যেহেতু বসো ওইটা তোমার সিট বলে পরিচিত। একদিন যে দেখলা তোমার সিটে তোমার ফ্রেন্ড বসে আছে, এখন তোমার ফ্রেন্ড যেহেতু তোমার সিটে বসে গেছে তুমি তো আর চাইলেও তাকে তুলে দিতে পারবে না, তুমি অন্য সিটে যেয়ে বসলা। তো জিনিসটা হইলো কি, তোমার জায়গা রিপ্লেস করে দিল তোমার ফ্রেন্ড। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রতিস্থাপন। সো এইটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার একদম বেসিক। তো প্রতিস্থাপন বিক্রিয়া যেগুলা, এই প্রতিস্থাপন বিক্রিয়ার এই বেসিক থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার, যে এই প্রতিস্থাপন বিক্রিয়া যেটা আমরা বলতেছি এই প্রতিস্থাপন বিক্রিয়া অবশ্যই জৈব যৌগে ঘটবে, তাই না? অবশ্যই নাম্বার ওয়ান জৈব যৌগে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। তো যেহেতু আমরা জৈব যৌগ পড়তেছি তাহলে জৈব যৌগে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। সো জৈব যৌগে প্রতিস্থাপন বিক্রিয়া যদি ঘটে তাহলে আমাদের এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে জৈব যৌগ, একটা হচ্ছে জৈব যৌগ, খেয়াল করো, একটা থাকবে হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে আক্রমণকারী বিকারক। কি থাকবে? আক্রমণকারী বিকারক, আক্রমণকারী বিকারক। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে আক্রমণকারী বিকারক এরা কিন্তু জৈব যৌগ না, এইটা জৈব যৌগ, আক্রমণকারী বিকারক যে আছে সে কিন্তু জৈব যৌগ না। তাহলে এই যে জৈব যৌগ এবং আক্রমণকারী বিকারক এই দুইটার মাঝখানে আমাদের কি ঘটবে? এক্সচেঞ্জ ঘটবে, মানে প্রতিস্থাপন ঘটবে। এই দুইটার মাঝখানে প্রতিস্থাপন ঘটবে। এবার এই যে আক্রমণকারী বিকারক, এই আক্রমণকারী বিকারক কি ধরনের বিক্রিয়া দেয় তার উপর ডিপেন্ড করে, খেয়াল করো, এই আক্রমণকারী বিকারক কি ধরনের বিক্রিয়া দেয় তার উপর ডিপেন্ড করে এই জায়গায় প্রতিস্থাপন বিক্রিয়ার অনেকগুলো শ্রেণীকরণ হবে। যেমন ধরো এই আক্রমণকারী বিকারক এরা ইলেকট্রোফিলিক আক্রমণ দিতে পারে, নিউক্লিওফিলিক আক্রমণ দিতে পারে, ফ্রি রেডিকাল আক্রমণ দিতে পারে, যে কোনো ধরনের আক্রমণ দিতে পারে। সো জৈব যৌগের যে প্রতিস্থাপন বিক্রিয়া সেই প্রতিস্থাপন বিক্রিয়া তিন ধরনের মেকানিজমে হতে পারে।
সে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হতে পারে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হতে পারে, ফ্রি রেডিকাল প্রতিস্থাপন হতে পারে। সো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে দেখো মাথায় রাখবো, প্রথম কথা হচ্ছে জৈব যৌগ ঘটছে, 2 নম্বর কথা হচ্ছে যে সে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিতে পারে। কি দিতে পারে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হতে পারে। ওকে, সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের পাশাপাশি কি হতে পারে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হতে পারে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওকে, এরপরে ফ্রি রেডিকাল প্রতিস্থাপনও হতে পারে, ফ্রি রেডিকাল। সো ফ্রি রেডিকাল প্রতিস্থাপনও হতে পারে। তাহলে দেখো জৈব যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ফ্রি রেডিকাল প্রতিস্থাপন, এই টাইপের 3 ধরনের প্রতিস্থাপন ঘটতে পারে ডিপেন্ডিং অন আক্রমণকারী বিকারক। এবার খেয়াল করো, এই জায়গাতে যখন আমি একটা জৈব যৌগ নিচ্ছিলাম বা একটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখছি, খেয়াল করো তো এই দুইটা যৌগের ভিতরে যে বন্ড, এটা সিঙ্গেল বন্ড না? এই দুইটা যৌগের ভিতরে যে বন্ড, এটা সিঙ্গেল বন্ড না? সেম ভাবে আমি যদি একটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখি, স্থাপন ধরো এখানে একটা জৈব যৌগ হিসেবে RX আছে, আর এখানে আক্রমণকারী বিকারক হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সো চিন্তা করো, এই জায়গার যে সোডিয়াম হাইড্রোক্সাইডের OH যদি এই X এর জায়গায় বসতে চায় এবং এই X যদি এখানে এসে বসতে চায়, তাহলে এখানে একটা সিম্পল জিনিস চিন্তা করো, এই জায়গায় যে বন্ড, এটা সিঙ্গেল বন্ড না? এখানে যে বন্ড, এটা সিঙ্গেল বন্ড না? সিঙ্গেল বন্ড মানে হচ্ছে এই বন্ড হচ্ছে সিগমা বন্ড, সিগমা বন্ড। এই জায়গায় সিঙ্গেল বন্ড মানে হচ্ছে এই বন্ড কি? এই বন্ড সিগমা বন্ড। তার মানে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রতিস্থাপনের সময় মানে এক্সচেঞ্জের সময় বা স্থান আদান প্রদানের সময় যেই বন্ধনটা ভেঙে প্রতিস্থাপন হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় সিগমা বন্ধন ভেঙে প্রতিস্থাপন হয়। তাহলে এখানে সব সময় সিগমা বন্ধন ভেঙে প্রতিস্থাপন হয়, সিগমা বন্ধন ভেঙে প্রতিস্থাপন হয়। ঠিক আছে? সো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন তুমি প্রতিস্থাপন বিক্রিয়া দিবা তখন সিগমা বন্ধন ভাঙবে এবং সিগমা বন্ধন ভেঙে তারপরে প্রতিস্থাপন ঘটবে। তাহলে 3টা পয়েন্ট শিখলাম এখানে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে। প্রথম পয়েন্ট হচ্ছে অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে একটা জৈব যৌগ থাকবে আর একটা আক্রমণকারী বিকারক থাকবে। সো প্রতিস্থাপন বিক্রিয়া সবসময় জৈব যৌগে ঘটবে। প্রথম কথা, প্রতিস্থাপন বিক্রিয়া কোথায় ঘটবে? জৈব যৌগে ঘটবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে আমাদের যে আক্রমণকারী বিকারক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে তাদের প্রকৃতির উপর ডিপেন্ড করে 3 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হয়। প্রথম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এরকম প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে প্লাস চার্জের প্রতি আকর্ষণ আছে এরকম প্রতিস্থাপন। আরেকটা হচ্ছে ফ্রি রেডিকাল মেকানিজমের প্রতিস্থাপন। এই যে 3 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে প্রতিস্থাপন বিক্রিয়া তখনই ঘটবে যখন ওখানে সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড উপস্থিত। সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড উপস্থিত থাকলে তখনই সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, নতুবা এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে না। যেমন দেখো অ্যালকাইল হ্যালাইড আমরা যেটা নিছি এখানে আমাদের সিঙ্গেল বন্ড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যেটা নিছি এখানে আমাদের সিঙ্গেল বন্ড আছে। সো এই যে সিঙ্গেল বন্ড বা এই যে সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ডের মাঝখানে আদান প্রদানের মাধ্যমে আমরা এখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা পাবো। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো প্রথমে আমরা ক্লিয়ার করলাম। এবার আসো প্রতিস্থাপন বিক্রিয়ায় আরো কয়েকটা শর্ত আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখো আরো কয়েকটা শর্ত আছে, শর্তগুলা কি কি চিন্তা করবা। আমাদের যখন অ্যালিফেটিক হাইড্রোকার্বন থাকবে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন যখন থাকবে, অ্যালিফেটিক মানে কি বলতো? অ্যালিফেটিক মানে হচ্ছে তোমার শিকলযুক্ত, মুক্ত শিকলযুক্ত। যেমন ধরো অ্যালিফেটিকের একটা উদাহরণ নিলাম, CH3Cl অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইড, একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি নিই, এই বিক্রিয়াটা ঘটবে প্রতিস্থাপন মেকানিজমে। এখানকার OH আর এখানকার Cl পরস্পর প্রতিস্থাপিত হবে। বিক্রিয়া শেষে এই সোডিয়াম আর এই ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং CH3OH তৈরি হয়। তো এই জায়গাতে খেয়াল করো, আমরা যখন বিক্রিয়াটা করছি, বিক্রিয়াটা করার সময় আমরা এখানে এই OH কে চিহ্নিত করছি নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামকে চিহ্নিত করছি? দেখো খেয়াল করো, আমরা এখানে OH কে চিহ্নিত করছি। সো OH যেটা, এই OH কে আমরা OH মাইনাস আকারে লিখতে পারি।
OH কে আমরা কি লিখতে পারি OH মাইনাস সো OH যদি মাইনাস হয় এ তাহলে নিজে কি নেগেটিভ না তাহলে এর কিসের প্রতি আকর্ষণ আছে পজিটিভের প্রতি আকর্ষণ আছে পজিটিভের প্রতি যদি আকর্ষণ থাকে তখন সেটাকে আমরা নিউক্লিওফাইল বলি তার মানে সমস্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন যারা এরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যালিফেটিক যারা তারা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় সো এইটা একটা শর্ত বা মনে রাখার মতো বিষয় এখন আমরা অনেকে এই জিনিসটা বুঝতে ভুল করি যার কারণে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা থাকে এবং আমরা ফাইনালি নামকরণটা বুঝি না যে আসলে কে কোন ধরনের বিক্রিয়া দিচ্ছে এবং এমসিকিউতে কিন্তু এটা ভুল করি তাহলে আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিব অর্থাৎ শিকল মুক্ত শিকল হাইড্রোকার্বন নিব তখন এখানে আমাদের যেই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটতেছে সেই জায়গাতে OH হচ্ছে আমাদের মুখ্য বিষয় OH দেখো এখানে এসে বসে যাচ্ছে সো OH যেহেতু এখানে এসে বসতেছে OH হচ্ছে আমাদের এখানে মুখ্য বিষয় সো OH নিজে নেগেটিভ তাহলে এ নিউক্লিওফাইল মানে এ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেয় সো এ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে তাহলে অ্যালিফেটিক যারা আছে তারা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবার দেখো আমাদের 2 নাম্বার পয়েন্টে আসো 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যারোমেটিক অ্যারোমেটিক মানে হচ্ছে বেনজিন তাই না অ্যারোমেটিক মানে কি অ্যারোমেটিক মানে হচ্ছে বেনজিন অ্যারোমেটিক অটোমেটিক্যালি এ নিউক্লিওফিলিক দিলে বুঝতে পারছো এও তো আর নিউক্লিওফিলিক দিবে না বৈশিষ্ট্য চেঞ্জ আসবে এ হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে এবার বলবা ভাই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেন দিচ্ছে দেখো নিউক্লিওফিলিক মানে কি নিউক্লিওফিলিক মানে হচ্ছে সে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ করে কিন্তু সে নিজে কি নিজে কিন্তু নেগেটিভ নিউক্লিওফিলিক মানে সে নিজে কিন্তু নেগেটিভ এবার চিন্তা করো এই জায়গাতে আমরা যখন অ্যারোমেটিক যৌগ নিব অ্যারোমেটিক যৌগে আমাদের বেনজিন বলয় থাকবে বেনজিন বলয় সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম কনজুগেশন থাকে এবার যখন সে বিক্রিয়া করার জন্য অ্যাটাক করবে তখন এখানে এই যে ডাবল বন্ড আছে এই যে পাই বন্ড আছে এই পাই বন্ডের কারণে পাই ইলেকট্রন বিদ্যমান এখানে কি পাই ইলেকট্রন আবার এখানে আমাদের ইলেকট্রন আছে তো ইলেকট্রন বিকর্ষণ করবে না ইলেকট্রন বিকর্ষণ করবে ফলে এ যদি নিউক্লিওফিলিক হয় নিউক্লিওফিলিক হলে ইলেকট্রন বিকর্ষণ হয়ে যায় ফলে এই বিক্রিয়াটা হয় না এইজন্য সে ইলেকট্রোফিলিক হয় ইলেকট্রোফিলিক মানে কি ইলেকট্রোফিলিক মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ করে মানে সে নিজে পজিটিভ মানে কি নিজে তার চার্জ হচ্ছে প্লাস এখন এখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সাথে প্লাস চার্জ সরাসরি বিক্রিয়ায় অংশ নিতে পারে বুঝতে পারছো সো এখানে একটা খুব মজার জিনিস ঘটতেছে তাহলে আমরা এখানে দুই টাইপের জিনিস দেখলাম ফার্স্ট নাম্বার 1 সে হচ্ছে অ্যালিফেটিক বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় নাম্বার 2 সে হচ্ছে অ্যারোমেটিক বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তাহলে একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক ক্লিয়ার এই জিনিসপত্রগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে আচ্ছা এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় এবার দেখো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া এর ভিতরে দুই প্রকার একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন তাই তো বেসিক্যালি আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেগুলো আমাদের অ্যারোমেটিক জৈব যৌগে ঘটবে এই টাইপের প্রতিস্থাপন বিক্রিয়া আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড যখন দেখব তখন তার ভিতরে অটোমেটিক্যালি শিখে যাব সমস্যা নেই কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যেটা এইটা আবার ডিফারেন্ট মেকানিজমে ঘটে এবং এর জন্য আলাদা আলাদা শর্ত আছে এজন্য আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আলাদাভাবে পড়ব সো প্রশ্নটা হচ্ছে বা কথাটা হচ্ছে খেয়াল করো কথাটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ভালো করে দেখবা জিনিসটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপনকে নিউক্লিয়ার সাবস্টিটিউশন বলে নিউক্লিয়ার সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন আচ্ছা সো এই জিনিসটাকে আমরা ইংলিশে যখন লিখি তখন SN আকারে লিখি এস তে সাবস্টিটিউশন এন তে নিউক্লিওফিলিক
এস তে সাবস্টিটিউশন, এন তে নিউক্লিওফিলিক। যদি আমরা একটু লিঙ্ক করার চেষ্টা করি, এস তে হচ্ছে আমাদের সাবস্টিটিউশন, আর এন তে হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক। সো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এসএন। এখন এই যে এসএন, এই বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এই বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। একটা কি, একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। SN1 এবং SN2 দুইটার এই যে চিহ্ন, এই চিহ্ন দ্বারা কিছু ডিফারেন্ট জিনিস বোঝায়, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে 1 দ্বারা বোঝায় এক আণবিক। এক আণবিক কথাটার মানে কি, এটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। এই দুই কথাটা দ্বারা বোঝায় দুই আণবিক। কি বোঝায়? দুই আণবিক। ওকে, সো একটা হচ্ছে এক আণবিক আর একটা হচ্ছে দুই আণবিক। এটার মানে কি সেটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। এবার দেখো, এন তে নিউক্লিওফিলিক, এস তে কি প্রতিস্থাপন। তাহলে এন তে নিউক্লিওফিলিক। আচ্ছা, সো এইটা আমরা বুঝলাম। এস তে কি, এস তে হচ্ছে প্রতিস্থাপন। সো এই কথাগুলো তো আমরা বুঝি। তাহলে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, SN1 SN2 এভাবে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, SN1 SN2। এখন আমরা মেকানিজম শেখার ক্ষেত্রে প্রথমে SN1 এর মেকানিজম শিখব, তারপর SN2 এর মেকানিজম শিখব। প্রথমে SN1 এর, তারপর SN2 এর। ওকে, এবার দেখো SN1 এর মেকানিজম, এইটা আগে একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমে দেখব SN1 এইটার মেকানিজম। প্রথমে আমরা কি দেখব? SN1 এর মেকানিজম। সো SN1 এর মেকানিজম বোঝার জন্য আমরা দুইটা পার্ট করে নিলাম, দুইটা পার্ট, একটা ডান সাইড একটা বাম সাইড। ডান সাইডে আমরা একটা বিক্রিয়া লিখব, আর বাম সাইডে আমরা বৈশিষ্ট্য লিখব। তো এই জায়গাতে আমরা বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করব, বাট SN1 এর বৈশিষ্ট্যগুলো দেখার আগে আমাদের একটু বিক্রিয়া দেখে আইডেন্টিফাই করতে হবে। সো খেয়াল করো, SN1 বিক্রিয়া দেওয়ার জন্য আগে তো একটা জৈব যৌগ লাগবে, তাই না? সো কোন জৈব যৌগ বিক্রিয়া দিবে? যেই জৈব যৌগে সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড কারা? অ্যালকাইল হ্যালাইড। মূলত কারা? অ্যালকাইল হ্যালাইড। সো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিই। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড নিই। সো একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, CH2X, একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। বা CH2X না নিয়ে আমরা হচ্ছে যে একটা অ্যালকাইল হ্যালাইডকে একটু তোমাদের বোঝার সুবিধার্থে ধরো এখানে X নিলাম, কার্বনের সাথে X আছে, বাকি হাতগুলোতে আমরা তিন হাতে তিনটা R দিলাম। হ্যাঁ, কেন দিছি একটু পরে তোমরা বুঝতে পারবা, বাট এইটা তো একটা জৈব যৌগ, এটা তো ক্লিয়ার, তাই না? একটা কার্বন, সেই কার্বনের এক হাতে হ্যালোজেন আছে, মানে ক্লোরিন বসতে পারে, বাকি তিনটা হাতে তিনটা অ্যালকাইল গ্রুপ, মিথাইল গ্রুপ বা তোমার এক একটা আর বসতে পারে, ইথাইল গ্রুপও বসতে পারে, প্রোপাইল গ্রুপও বসতে পারে। সো আমরা দিলাম। পাশে দেখো আমরা জৈব যৌগের বিক্রিয়া করানোর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। তাহলে দেখো এই জায়গাতে এইটা হচ্ছে জৈব যৌগ, এইটা কি? এইটা হচ্ছে জৈব যৌগ। আর পাশে যেটা নিছি এটা কি? এটা হচ্ছে আক্রমণকারী বিকারক, তাই না? এটা কি? এটা হচ্ছে আক্রমণকারী বিকারক। তাহলে একটা নিছি জৈব যৌগ আর একটা নিছি আক্রমণকারী বিকারক। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এইবারটা খেয়াল করো, এই জায়গাতে আমরা প্রথমেই বলছিলাম যে এ হচ্ছে SN1, এই 1 মানে এক আণবিক, তাই না? এই কথাটা বলছিলাম। এখন এক আণবিক কথাটার মানে কি? দেখো এখানে আমাদের দুইটা বিক্রিয়ক আছে, তাই না? জৈব যৌগ একটা বিক্রিয়ক, আক্রমণকারী বিকারক একটা বিক্রিয়ক। কয়টা বিক্রিয়ক আছে? দুইটা বিক্রিয়ক আছে। মাথায় রাখতে হবে SN1 এর বিক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এইটা মাথায় রাখতে হবে, ঘনমাত্রার উপর নির্ভরশীল। সো এই জায়গায় যে দুইটা বিক্রিয়ক আছে তার ভিতরে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রা যার উপর আমাদের টোটাল বিক্রিয়াটা নির্ভরশীল। কয়টা বিক্রিয়ক ভাইয়া? একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এবং টোটালটাই আমাদের এখানে দেখো একটা জৈব যৌগ একটা আক্রমণকারী বিকারক, টোটালটাই আমাদের অ্যালকাইল হ্যালাইড বা জৈব যৌগের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। তো নির্ভরশীল কি? একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর, তাই না? সো তার ভিতরে আমাদের একটা আছে অ্যালকাইল হ্যালাইড বা জৈব যৌগ, এর ঘনমাত্রার উপর নির্ভর করে, ঘনমাত্রার
এইটার উপর কি নির্ভরশীল, ঠিক আছে। তাহলে SN1 এর ক্ষেত্রে দুইটা বিক্রিয়ক, তার ভিতরে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে বিক্রিয়াটা ঘটবে। অন্য যে আমাদের নিউক্লিওফাইল যেটা আছে তার ঘনমাত্রার উপর নির্ভর করবে না। তাহলে নিউক্লিওফাইল হিসেবে আমাদের OH মাইনাস আয়ন আছে, তার যেই ঘনমাত্রা, এই ঘনমাত্রার উপর নির্ভর করবে না। তাহলে মাথায় রাখতে হবে নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না, একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এবার এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া মাথায় রাখতে হবে আমাদের 2 নাম্বার বৈশিষ্ট্য, এই বিক্রিয়া আমাদের 2 ধাপে ঘটে। SN1 যখন, তখন এই বিক্রিয়া ঘটবে হচ্ছে 2 ধাপে, 2 ধাপে। এবার বলবো ভাই 2 ধাপে কেন? খেয়াল করো, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া যখন 2 ধাপে ঘটবে তখন আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এই যে এই অংশটা আছে না, এই অংশটাকে ভাঙবো। এই অংশটাকে ভাঙার জন্য একে আমরা পোলার দ্রাবকের ভিতরে দ্রবীভূত করব। পোলার দ্রাবক হিসেবে আমরা কাকে নিতে পারি? দেখো এখানে আমরা পোলার দ্রাবক নিব। কাকে নিব? পোলার দ্রাবক নিব। সো এই পোলার দ্রাবকের কাজ হচ্ছে এই জৈব যৌগটাকে ভাঙা। সো পোলার দ্রাবক হিসেবে আমরা পানি নিতে পারি, CCl4 নিতে পারি, এগুলো হচ্ছে আমাদের এক একটা পোলার দ্রাবক। সো পোলার দ্রাবকের ভিতর যদি আমরা নিই তখন যেটা হবে, খুব ধীর গতিতে এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ভাঙবে খুব ধীর গতিতে, ধীর গতিতে। সো ধীর গতিতে ভাঙবে, ভেঙে যে কি হবে দেখো, এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের X যে অংশটা আছে, X অংশটা ভেঙে যে X মাইনাস এবং কার্বন প্লাসে পরিণত হবে, X মাইনাস এবং কার্বন প্লাসে পরিণত হবে। সো X মাইনাস এবং কার্বন প্লাসে পরিণত যদি হয়, তাহলে খেয়াল করো এই জায়গাতে কার্বন হইলো আমার প্লাস, তাহলে এইটা একটা কার্বনিয়াম আয়ন তৈরি হইলো না? তাহলে এই জায়গাতে মেইন কাহিনীটা কি হইলো, আমাদের প্রথমে জৈব যৌগ ছিল মানে অ্যালকাইল হ্যালাইড ছিল, তাকে যখনই আমরা পোলার দ্রাবক বা পানির ভিতর দ্রবীভূত করছি, এটা প্রথম ধাপে ভেঙে যে তোমার X মাইনাস এবং এইটা প্লাসে পরিণত হয়েছে। সো এই যে প্লাসে পরিণত হয়েছে, এই প্লাস আয়নটাকে আমরা বলি হচ্ছে, এই প্লাস আয়নটাকে আমরা বলি হচ্ছে কার্বনিয়াম আয়ন। কি বলি? কার্বনিয়াম আয়ন। মাথায় রাখতে হবে এইটার নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন। দেখো এগুলা কিন্তু তোমাকে আস্তে আস্তে লেখা শিখতে হবে, যেভাবে যেভাবে আমি লিখতেছি এভাবে এভাবে লেখা শিখতে হবে। যতদিন না তুমি এগুলো লেখা শিখবা ততদিন এগুলো তুমি বুঝবা না, যতদিন না তুমি এগুলো লেখা শিখবা ততদিন এগুলোর ভিতরে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং এবং নিজের প্রতি যে একটা কনফিডেন্স, দক্ষতা, এগুলোর কিছুই আসবে না। সো আসার জন্য তোমাকে এগুলো আগে লেখা শিখতে হবে, ধরে ধরে লেখা শিখতে হবে। কেমিস্ট্রির মজাটাই হচ্ছে তুমি আগে শিখে ফেলবা, তারপরে তুমি এর ডিপ আন্ডারস্ট্যান্ডিং এ যাইতে পারবা, তার আগ পর্যন্ত তুমি যাইতে পারবা না। সো আসো পরের স্টেপে যাই। এবার দেখো এই জায়গাতে যে কার্বনিয়াম আয়নটা পাইলাম, এই কার্বনিয়াম আয়নকে এখন আমাদের OH মাইনাস আয়ন এসে অ্যাটাক করবে। সো খেয়াল করো এখানে আমি আর নিলাম, এখানে আর নিলাম, এখানে আর নিলাম, এই জায়গাতে যে আমার এখন প্লাস আয়ন ছিল, এই দুইটা অ্যাটাক করে খেয়াল করো বসে গেল, সরাসরি কি হইলো? বসে গেল, এই সাইডে OH বসে গেল। এইবার বসে যাওয়ার মাধ্যমে দেখো এখানে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে দেখো তো আমাদের এখানে ধাপ কয়টা? 2টা ধাপ না? এই জায়গায় দেখো খেয়াল করলে দেখবা, এই জায়গায় যদি খেয়াল করো তাহলে দেখবা এটা হচ্ছে ধাপ 1, এটা হচ্ছে ধাপ 2। তাহলে এই জায়গাতে আমাদের SN1 বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয় ভাইয়া? 2 ধাপে সম্পন্ন হয়। কয় ধাপে সম্পন্ন হয়? 2 ধাপে সম্পন্ন হয়। এবং শুধু 2 ধাপে সম্পন্ন হয় না, এখানে আমরা পোলার দ্রাবক ইউজ করি। কি করি? পোলার দ্রাবক ইউজ করি, পোলার দ্রাবক ইউজ করি। ওকে, পোলার দ্রাবক ইউজ করি, পোলার দ্রাবক ইউজ করি এবং এখানে আমরা কার্বনিয়াম আয়ন তৈরি করি। কার্বনিয়াম মানে প্লাস আয়ন, কার্বনিয়াম আয়ন মানে হচ্ছে প্লাস আয়ন, এইটা তৈরি করি। সো পোলার দ্রাবক ইউজ করি এবং এখানে আমরা কার্বনিয়াম আয়ন মানে প্লাস আয়ন ইউজ করি। এবং খেয়াল করো আমাদের একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ডেন্ট ছিল, সেই একটি মাত্র বিক্রিয়ক কে বলতো? আমাদের বাবা অ্যালকাইল হ্যালাইড। সো এই যে অ্যালকাইল হ্যালাইড মানে একটি মাত্র বিক্রিয়ক, এর ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, এই বিক্রিয়াকে আমরা তোমার হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া বলতে পারি। কি বলতে পারি? প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে এই জায়গাতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা এখানে বলতে পারি বৈশিষ্ট্য নাম্বার 4, এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। প্রথম ক্রমের বিক্রিয়া,
বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে আমরা যদি একটু আরেকবার টোটাল জিনিসটা বোঝার চেষ্টা করি, তাহলে টোটাল জিনিসটাতে ঘটলো কি, আমাদের কাছে একটা অ্যালকাইল হ্যালাইড থাকলো, এবং এই জায়গাতে খেয়াল করছো কিনা যে এই অ্যালকাইল হ্যালাইডের যে কার্বন, এই কার্বনের 3 হাতে 3টা R দিছি। কেন দিছি? এর একটা কারণ আছে। 3 হাতে 3টা R দেওয়া মানে এটাকে আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে পারি। কয় ডিগ্রি? 3 ডিগ্রি। যতগুলা R থাকবে তত ডিগ্রি, 2টা R থাকলে 2 ডিগ্রি, একটা R থাকলে 1 ডিগ্রি। তাহলে যেহেতু 3টা R আছে, এটাকে আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে পারি। এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে যখনই আমি OH মাইনাসের বিক্রিয়া করাচ্ছি, তখন এখানে আমাদের যেই বিক্রিয়াটা ঘটতেছে, এই বিক্রিয়াতে টোটাল 2 ধাপ। আগের বিক্রিয়াতে আমরা দেখে আসছি টোটাল 2 ধাপ। 2 ধাপের প্রথম ধাপে আমরা কার্বনিয়াম আয়ন পাচ্ছি, পরের ধাপে শিফট হয়ে যাচ্ছে, এবং শিফট হয়ে যে এখানে OH বসে, এখানে R থাকে, এখানে R থাকে, এখানে R থাকে, এবং এখানে দেখো X মাইনাস আলাদা হয়ে যায়। তো এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটলো, এই প্রতিস্থাপন বিক্রিয়ার 5 নাম্বার শর্ত হচ্ছে যে এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে 3 ডিগ্রি RX এ সবচেয়ে বেশি ঘটে। তো এখানে তোমার সক্রিয়তার ক্রম বলে এই জিনিসটাকে, যে কোন জায়গাতে তোমার SN1 বিক্রিয়া সবচেয়ে বেশি ঘটে। তো আমি এইটার জন্য একটা ট্রিক মনে রাখি, সবসময় মনে রাখি এভাবে, SN1 এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি মনে রাখি SN13 মানে কি? SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটবে। SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটবে। তার মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটবে, এর চেয়ে একটু কম ঘটবে 2 ডিগ্রিতে, তার চেয়ে একটু কম ঘটবে 1 ডিগ্রিতে, আর একদম কম ঘটবে মিথাইলে। বুঝতে পারছো? তার মানে কি? তার মানে হচ্ছে, দেখো আমরা প্রথমে C নিলাম, X নিলাম, C নিলাম, X নিলাম, C নিলাম, X নিলাম। তো খেয়াল করো এই প্রত্যেকটা C এবং X এর ক্ষেত্রে কার্বনের কয়টা করে হাত আছে? এখনো খেয়াল করে দেখো 3টা করে হাত অবশিষ্ট আছে না? খেয়াল করে দেখো এখনো 3টা করে হাত অবশিষ্ট আছে। সো এই যে এখনো 3টা করে হাত অবশিষ্ট আছে, এই 3টা হাতে যদি এখানে 3টা R বসাই আমরা, তখন এইটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই জায়গা 3টা হাতে যদি আমরা 2টা R বসাই আর একটা হাইড্রোজেন বসাই, এইটাকে বলে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এইটাকে যদি আমরা একটা R বসাই আর 2টা হাইড্রোজেন বসাই, এইটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর 3টা হাতে যদি আমরা 3টা হাইড্রোজেন বসাই, তখন এটাকে বলতেছে হচ্ছে মিথাইল মূলক। তাহলে খেয়াল করে দেখো তো, এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর লাস্টে হচ্ছে মিথাইল। তাহলে আমরা এটাকে এভাবেও চিহ্নিত করতে পারি, 3 ডিগ্রি RX এভাবে লেখা যায়, সবচেয়ে বেশি ঘটে। তারপরে লেখা যায় 2 ডিগ্রি RX, তারপরে লেখা যায় 1 ডিগ্রি RX, তারপরে লেখা যায় মিথাইল হ্যালাইড। তাহলে এইটা হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম। তাহলে আমরা SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, মানে কোন জায়গাতে সবচেয়ে বেশি ঘটে, সেইটা যদি আমাদের জিজ্ঞেস করে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এইটা MCQ এর জন্য মহা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। এই জায়গা থেকে কিন্তু হিউজ পরিমাণে MCQ আসে, মাস্ট মনে রাখতে হবে, মাস্ট। প্রতিস্থাপন বিক্রিয়ার একদম কোর অংশই হচ্ছে এটা। সো প্রতিস্থাপন বিক্রিয়া তুমি যদি শিখতে চাও, তুমি যদি এইটা না জানো, তাহলে হবে না। সো এইটা আমাদের ভালো করে জানা লাগবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো পরের অংশে যাই। প্রতিস্থাপন বিক্রিয়ার কোর এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হওয়ার পরে পরের অংশে যাই। এবার দেখো আমাদের SN2 বিক্রিয়াতে যাইতে হবে। এবার আমরা যাব SN2 বিক্রিয়াতে। SN2 যে বিক্রিয়া, অবশ্যই এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া। তো SN2 বিক্রিয়ার ক্ষেত্রেও আমরা বোঝার জন্য 2টা পার্ট আলাদা আলাদা করে নিচ্ছি। সো SN2 বিক্রিয়ার ক্ষেত্রেও অ্যালকাইল হ্যালাইডের সাথেই বিক্রিয়া ঘটবে। তো কার্বনের সাথে এখানে X, বাকি হাতগুলোতে এখানে হাইড্রোজেন বসে। তো হাইড্রোজেন বসলে এটাও একটা অ্যালকাইল হ্যালাইড, তার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। তাহলে কি হচ্ছে বলো তো? এইটা আমাদের সেই জৈব যৌগ, আর এটা হচ্ছে আমাদের সেই আক্রমণকারী বিকারক। এবার এই আক্রমণকারী বিকারক এবং জৈব যৌগ দুইটার ভিতরে খেয়াল করো, এইটাকে আমরা বলতেছি অ্যালকাইল হ্যালাইড।
আর এইটাকে আমরা বলতেছি যেহেতু OH, এটাকে আমরা বলতেছি যে নিউক্লিওফাইল, তাই না? এটাকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে দেখো, একটা হচ্ছে আক্রমণকারী বিকারক বা নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট দিয়ে যখন বিক্রিয়া ঘটবে, SN2 কখন বলবো বা দুই আণবিক কখন বলবো? 2 মানে হচ্ছে দুই আণবিক। দুই আণবিক তখনই বলবো যখন শর্ত নাম্বার 1 দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই নির্ভরশীল হবে। দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই নির্ভরশীল হবে। দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল যদি এইটা ঘটে, মানে বিক্রিয়ক আমাদের দুইটার ঘনমাত্রার উপরে যদি নির্ভরশীল হয়, এইটা ঘটে, তখন এটাকে আমরা দুই আণবিক বা SN2 বলবো। তার মানে এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইড যে আছে, এর যে ঘনমাত্রা তার উপরে যেমন নির্ভরশীল, আবার আমাদের OH বা নিউক্লিওফিলিক যে আছে, এর যে ঘনমাত্রা এইটার উপরেও নির্ভরশীল। মানে দুইটাই আমাদের এখানে চেক মার্ক দিতে হবে, দুইটার উপরেই নির্ভরশীল। এবার মাথায় রাখতে হবে SN2 বিক্রিয়া, খেয়াল করে দেখো, আমি যদি একটু খেয়াল করে দেখো, আগে কিন্তু SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমি কিন্তু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লিখছিলাম, বাট SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমি কিন্তু মিথাইল হ্যালাইড লিখছি, মানে CH3X লিখছি। তার মানে এটা কিন্তু 1 ডিগ্রিতে সবচেয়ে বেশি ঘটে। তার মানে SN2 বিক্রিয়া যেটা আছে, SN2 বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে, 1 ডিগ্রি হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। সো 1 ডিগ্রি হ্যালাইড যারা আছে এখানে বেশি ঘটে। সো SN2 বিক্রিয়া 1 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে। এখন 1 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটার মানে কি? মানে হচ্ছে মিথাইল হ্যালাইড এই পার্টটা, এর সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে তোমার 1 ডিগ্রি হ্যালাইড, তারপরে হচ্ছে তোমার 2 ডিগ্রি হ্যালাইড, তারপরে হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড। এই হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম। তাহলে মিথাইল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এইটা যদি আমাদের সক্রিয়তার ক্রম হয়, মনে রাখবো কিভাবে? মনে রাখার উপায় হচ্ছে, আমি এইভাবে মনে রাখি, SN2 এটাকে আমি 1 বলি। তাহলে দেখো, 1 কে আমি 1,3 বলছি আর 2 কে 2,1 বলছি। তাহলে একটা সংখ্যা মনে রাখতে হবে, 13, 21। 13 মানে হচ্ছে তোমার SN1 এর জন্য 3 ডিগ্রি, আর 21 মানে SN2 এর জন্য 1 ডিগ্রি। 13 এবং 21 এই দুইটা নাম্বার মনে রাখলে তোমার SN1 আর SN2 এর সক্রিয়তার ক্রম আর কখনো ভুল হবে না। এবার দেখো, SN2 যেই বিক্রিয়াটা আছে, এই 2 বিক্রিয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এক ধাপে ঘটে, বিক্রিয়া ঘটে। তো এক ধাপে বিক্রিয়া হয়। তো খেয়াল করো, আগে যখন আমরা SN1 বিক্রিয়া নিছিলাম, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের 3 সাইডে 3টা R ছিল, মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ছিল, মানে এখানে আমাদের স্টেরিক বাধা ছিল। এই জন্য আমাদের 2 ধাপে বিক্রিয়া করতে হতো। বাট এখানে আমাদের আবার স্টেরিক বাধা নাই। খেয়াল করো, এখানে স্টেরিক বাধা নাই, কারণ কি? এই সাইডে 3টা হাইড্রোজেন আছে, খুব নরমালি বসে আছে। সো 3টা হাইড্রোজেন যদি খুব নরমালি বসে থাকে, তাহলে এখানে আমাদের CH3X এর সাথে OH ডিরেক্ট বিক্রিয়া করে, খেয়াল করো, এখানে আমাদের CH3OH এবং X আলাদা হয়ে যায়। এই যে নরমালি এক ধাপে বিক্রিয়া ঘটলো। এখন প্রশ্ন হচ্ছে, বিক্রিয়াটা কি এতই সোজা? উত্তর হচ্ছে না, বিক্রিয়াটা এত সোজা না। ব্যাপারটা কেমন ঘটে আমরা একটু দেখি। আমাদের এখানে একটা OH থাকে। এই OH আমাদের অ্যালকাইল হ্যালাইড যে পার্টটা আছে, এই অ্যালকাইল হ্যালাইড যে পার্টটা আছে, মিথাইল অ্যালকাইল হ্যালাইড, যেটা সবচেয়ে বেশি সক্রিয়, এখানে এসে অ্যাটাক মারবে। সো এখানে এসে যখন অ্যাটাক মারবে, এখানে এসে অ্যাটাক মারার সাথে সাথে এই জায়গাতে একটা অস্থায়ী জটিল যৌগ সৃষ্টি হবে। অস্থায়ী জটিল যৌগ কিভাবে? খেয়াল করো, এই OH এইটা কার্বনের সাথে বন্ধন তৈরি করবে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, আর এখানে এই X যেই পার্টটা আছে, X পার্টটা আস্তে আস্তে বন্ধন ভাঙা শুরু করবে, এই জায়গাতে বন্ধন ভাঙা শুরু করবে। এই যৌগটাকে বলা হচ্ছে অস্থায়ী জটিল যৌগ। অস্থায়ী জটিল যৌগ ভেঙে যে, খেয়াল করো, ভেঙে যে এই X আলাদা হয়ে যাবে।
প্রথমে আমরা এক্স কে আলাদা করে ফেললাম, তাহলে এই ওএইচ যেহেতু এই সাইড থেকে অ্যাটাক করতেছে তাহলে ওএইচ তো এই সাইডেই বসবে, তাই না? ওএইচ এই সাইডে বসবে, তাহলে ব্যাপার যেটা ঘটবে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই তিনটা হাইড্রোজেন আগে বাম সাইডে ছিল, এখন ডান সাইডে হয়ে যাবে, মানে উল্টায় যাবে, কাঠামো কি হইছে? উল্টায় গেছে। এই ঘটনাকে বলে হচ্ছে জ্যামিতিক কাঠামোর পরিবর্তন। এই ঘটনাকে কি বলে? জ্যামিতিক কাঠামোর পরিবর্তন। দেখো কথাটা একটু লিখে দিচ্ছি, এই ঘটনাকে বলে হচ্ছে জ্যামিতিক কাঠামো পরিবর্তন। কাঠামো পরিবর্তন, এইটাকে আমরা ইংলিশে বলতেছি ওয়াল্ডার ইনভার্সন। কি বলতেছি? ওয়াল্ডার ইনভার্সন। তাহলে দেখো এই সাইড থেকে যখন আমি আক্রমণ করলাম তখন মাঝখানে একটা অস্থায়ী জটিল যৌগ সৃষ্টি হলো। এই অস্থায়ী জটিল যৌগ পরবর্তীতে যখন ফাইনালি যৌগ গঠন করছে, এক্স আলাদা হয়ে গেছে, ওই এই সাইডে বসছে, হাইড্রোজেনগুলো সব উল্টায় গেছে। সেই উল্টায় যাওয়াকে আমরা বলতেছি যে ওয়াল্ডার ইনভার্সন বা জ্যামিতিক কাঠামোর পরিবর্তন। সো এইভাবে SN2 কিন্তু খুব সুন্দরভাবে SN2 বিক্রিয়াটি করে ফেললো। তাহলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য দেখলাম? প্রথম দেখলাম যে দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই নির্ভরশীল হয়, অ্যালকাইল হ্যালাইডের উপরেও হয়, ওএইচ এর উপরেও হয়, মানে নিউক্লিওফিলিকের উপরেও হয়। তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। তারপরে বিক্রিয়াটি এক ধাপে সম্পন্ন হয়, যখনই 2 লিখবা তখন এক ধাপ, যখনই 2 তখন এক ধাপ, এক ধাপে সম্পন্ন হয়। এবং সেই জায়গাতে আমরা আরো দুইটা পয়েন্ট দেখলাম যেখানে জ্যামিতিক কাঠামোর পরিবর্তন ঘটে এবং অস্থায়ী জটিল যৌগের সৃষ্টি হয়। তাহলে আমরা বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারি, দেখো বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারি 4 নম্বর বৈশিষ্ট্য যে অস্থায়ী জটিল যৌগ, অস্থায়ী জটিল যৌগ এটা তৈরি হয়। এটা কিন্তু আমার ইয়াতে ছিল না, SN1 এ ছিল না। তাহলে SN1 এবং SN2 এর ভিতর পার্থক্য করণের জন্য এটা কিন্তু ব্যবহার হচ্ছে। আচ্ছা, এবার এখানে জ্যামিতিক কাঠামোর পরিবর্তন, জ্যামিতিক কাঠামো পরিবর্তন হয়। তাহলে এখানে আমাদের আরেকটা ফ্যাক্টর হচ্ছে জ্যামিতিক কাঠামোর পরিবর্তন। ওকে, এবং আরেকটা নরমাল একটা সিম্পল জিনিস দেখো, এখানে যেহেতু আমাদের দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাহলে এই জায়গায় আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলতে পারি। এটাকে কি বলতে পারি? দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আগেরটা কি ছিল? প্রথম ক্রমের বিক্রিয়া। কেন? কারণ একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখন আমরা দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হওয়ায় দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলতে পারি। সো আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে। এই জায়গা থেকে আরেকটা জিনিস পড়া লাগবে SN1 SN2 এর মাঝখানে, সেটা হচ্ছে SN1 ভার্সেস SN2। এটা তোমার বইতেই খুব সুন্দর করে দেয়া আছে এবং SN1 ভার্সেস SN2 এর যে সমস্ত পয়েন্ট তোমাকে শেখানো দরকার সবই আমি শেখাই ফেলছি, এই জন্য আলাদা করে আর দেখাচ্ছি না। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা, SN1 এবং SN2 এই দুইটাকে তুমি চিহ্নিত করতে পারবা কিভাবে, যে কখন SN1 হবে কখন SN2 হবে। দুইটাই ডিপেন্ড করে OH এর ঘনমাত্রার উপর। খেয়াল করবা, যখন SN1 ছিল তখন শুধুমাত্র RX এর ঘনমাত্রার উপর নির্ভরশীল ছিল, তখন OH এর ঘনমাত্রা কম ছিল, ঠিক আছে? আচ্ছা, বাট যখন SN2 নিছো তখন RX এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, OH এর ঘনমাত্রার উপরেও নির্ভরশীল, অর্থাৎ OH এর ঘনমাত্রা কিন্তু বেশি, OH এর ঘনমাত্রা কিন্তু এই জায়গাতে কি বেশি। তার মানে সিম্পলি যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে RX বেশি OH কম, এখানে আমাদের RX বেশি OH ও বেশি। তার মানে টোটালটা ডিপেন্ড করতেছে OH এর উপর। OH যদি কম হয় তখন আমাদের বিক্রিয়াটি হচ্ছে SN1, আর OH যদি বেশি হয় তখন বিক্রিয়াটি হচ্ছে SN2, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখলে আমরা আইডেন্টিফাই করতে পারবো কখন SN1 হবে কখন SN2 হবে। সো আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, ক্লাসটি আর বাড়াচ্ছি না। আশা করি টোটাল জিনিসপত্রগুলা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। সো বুঝতে যদি পেরে থাকো খুবই ভালো, খুবই ভালো। তোমাদের সাথে পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মিল্টন ভাইয়ের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আবার এসো পরবর্তী ক্লাসে।